আচ্ছা, গত ক্লাসে তাহলে আমরা এই যে উদাহরণ 1 দেখছিলাম, আজকে আমরা শুরু করব এইখানে উদাহরণ বাকি যে কয়টা আছে উদাহরণ 2 থেকে। উদাহরণগুলো ইম্পর্টেন্ট, যে কারণে তোমাদের পার্টিকুলারলি এগুলো বুঝাই দিচ্ছি। আচ্ছা, এই দেখো উদাহরণ 2 এ কি বলছে। এসিবি একটি রশির দুই প্রান্ত একই সমভূমিকের এ ও বি বিন্দুতে আবদ্ধ আছে। রশিটির সি বিন্দুতে ডাব্লিউ ওজনের বস্তু গিঁট দিয়ে বাঁধা। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এই সিম্বল দ্বারা যদি প্রকাশ করা হয়, তাহলে দেখাও যে রশির টান সি এ এইটা, যেটা এখানে দেওয়া আছে, এটা আমাদের দেখাইতে হবে। তাহলে এখানে আমাদের যে জিনিসগুলো বুঝতে হবে, প্রথমে দেখো তোমাকে সিচুয়েশনটা কি বলছে। তোমাকে বলছে যে এ এবং বি বিন্দুতে বাঁধা আছে একটা রশি, এটা হচ্ছে এসিবি রশি। তাহলে নর্মালি আমরা যদি ধরো একটা রশি বাঁধি, সেটা এরকম টাইট থাকবে, টান টান থাকবে। এখানে ধরো এ বিন্দু যদি থাকে, আহ আর এখানে যদি বি বিন্দু থাকে, তাহলে এই রশিটা কিন্তু এরকম সোজা থাকার কথা। এখন এখানে যেটা হয়েছে, এই রশিটা এরকম সোজা নাই। কেন সোজা নাই? কারণ রশিটার সি বিন্দুতে ডাব্লু ওজনের একটা বস্তু গিঁট দিয়ে বেঁধে দিছে। And তুমি যদি এরকম কোন একটা রশি নাও, যে রশিটির মাঝামাঝি বা কোন একটা জায়গায়, একটা বিন্দুতে বা একটা লোকেশনে তুমি যদি একটা বস্তু বেঁধে দাও, তখন কি হবে? তখন রশিটা নিচের দিকে এরকম চলে যাবে ওই বস্তুটার ওজনের কারণে। তাহলে আমাদের রশিটা থাকার কথা ছিল এই যে গ্রিন কালারের মতো সোজা, কিন্তু এটা আমাদের ওইরকম না থেকে এরকম মানে হয়ে গেছে, নিচের দিকে চলে গেছে, কারণ আমরা এই যে বিন্দুটা সি বিন্দু, এখানে একটা ডাব্লিউ ওজনের একটা বস্তু বেঁধে দিছি। আচ্ছা, তাহলে নিচের দিকে বস্তুটা ওজন হলো ডাব্লিউ, এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু, তাহলে সিই বরাবর ক্রিয়া করতেছে, বস্তুটার ওজন হচ্ছে ডাব্লিউ। আমরা এখানে বস্তুটা দেখানো দরকার নাই, এই যে সি বিন্দুতে ক্রিয়ারত। আচ্ছা, এখন যখন এটা কাজ করতেছে, তাহলে তুমি চিন্তা করে দেখো, সাপোজ আমাদের এইখানে যদি বস্তুটা থাকে, তাহলে এই বস্তুটাতে সিবি বরাবর কিন্তু একটা টান অনুভূত হবে সুতার, আবার সিএ বরাবর একটা টান অনুভূত হবে। মানে সুতাটা বস্তুটাকে সিএ বরাবর এবং সিবি বরাবর টানতেছে, বা একটা বল ওইদিকে আমরা মানে পাবো। তাহলে একটা প্রথম বলটাকে আমরা ধরলাম T1, আর একটা বল ধরলাম আমরা T2। আর এই বস্তুটা সোজা নিচের দিকে, তার ওজন যেহেতু ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ওজন এটা ক্রিয়া করবে সোজা নিচের দিকে সি বরাবর। একটা পর্যায়ে তোমার রশিটা কিন্তু স্টেবল হয়ে যাবে, স্থির হয়ে যাবে। তুমি তো এটা বেঁধেই রাখছো, জিনিসটা বাধা না থাকলেও দেখা যায় মুক্তভাবে বিচরণ করলেও একটা পর্যায়ে গিয়ে স্থির হয়ে যায়, আর বাধা থাকলে তো এটা মানে ইজিলি একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে যাবে। তো যখন এটা স্থির হয়ে যাবে, স্থির হওয়ার যে অবস্থাটা, ওই অবস্থাটা তুমি চিন্তা করো, এখন লামির উপপাদ্যের সাথে রিলেট করো। তাহলে এখানে আমাদের একটা বল হচ্ছে T1, একটা বল হচ্ছে T2, একটা বল হচ্ছে ডাব্লিউ। আর এই বলগুলার মধ্যবর্তী কোণ তোমার দরকার হবে। তাহলে মধ্যবর্তী কোণ নেয়ার জন্য আমরা এই যে এ বি বরাবর যদি এটার প্রাথমিক অবস্থানটা আমরা চিন্তা করি, তাহলে এটার প্যারালাল একটা রেখা আমরা নেই, তাহলে আমাদের কোণগুলা আইডেন্টিফাই করা সহজ হবে। এইটা তোমাদের বইতে ব্যবহার করছে জিএইচ। তাহলে আমরা জিএইচ একটা রেখা নিলাম, এটা সমান্তরাল, এবি সমান্তরাল। আচ্ছা, এটা নিয়ে এত সুবিধা হলো কি, তাহলে আমরা এই যে এই অংশটুকু আমরা রিলেট করতে পারবো যে কি মিন করে। দেখো, দুইটা সমান্তরাল রেখার একটা ছেদক যদি থাকে, তাহলে এই কোণটা আমাদের বি কোণ। তাহলে বি কোণ আর এটা কি সমান হবে না? ওই যে একান্তর কোণ অনুরূপ কোণের একটা কনসেপ্ট তোমরা পড়ছো না ক্লাস 8-9-এ? তাহলে তোমার এ বি আর জিএইচ, এই দুটো তো সমান্তরাল, তাদের ছেদক হচ্ছে বিসি। তাহলে আমরা একান্তর কোণ হিসাবে যদি চিন্তা করি, বি কোণ আর এই যে সি কোণ, এই যে এটা বিসিএইচ, এই দুইটা কোণ কি সমান হবে না? মনে আছে? জি স্যার। জি। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা চলো বর্ণনায় যাই। শুরুতে যে কথাটুকু লিখতে হবে এটা তোমাদের বইতে আছে, তোমরা দেখলে খুব সহজে বুঝতে পারবা, এটুকু আমি লেখার সময় করতেছি না। বইয়ের প্রশ্নে যা আছে ওইটার আলোকে তুমি এই যে চিত্র যে আঁকছো, যে তথ্যগুলো দেওয়া আছে, ওইটা নিজের ভাষায় লিখলে কোনো সমস্যা নাই। যে মনে করি ডাব্লিউ ওজনের বস্তুটি সি বিন্দুতে সি বরাবর নিম্ন দিকে ক্রিয়াশীল, সি বিন্দুতে বস্তুটি গিঁট দিয়ে বাঁধা। প্রশ্ন যেভাবে বলছে ওইভাবেই মোটামুটি কথাগুলো বলবা।
সুতরাং রশির দুই অংশের টান অসমান। এটা যেহেতু বাধা আছে, এই জন্য এই যে এসি আর বিসি এই দুটা টান সমান হবে না। যদি বাধা না থাকতো, মুক্তভাবে ছেড়ে দিত, তাহলে দুটো সমান হতো, এটা মাঝামাঝি একটা জায়গায় গিয়ে এটা স্টেবল হইতো। আচ্ছা, একটা ধরে নিছি আমরা T1, আর একটা ধরছি T2। আচ্ছা, এখন আমরা লামির উপপাদ্য যদি এখানে অ্যাপ্লাই করি, আমি সরাসরি সেই ক্যালকুলেশন অংশটুকু যাচ্ছি। তাহলে T1 একটা বল ডিভাইডেড বাই সাইন। T1 ছাড়া এখানে বল আছে হচ্ছে T2 এবং ডাব্লিউ। এই দুইটা বলের মধ্যবর্তী কোণ কি? বি সি ই, এই কোণটুকু। তাহলে আমাদের T1 ডিভাইডেড বাই সাইন বিসিই ইকুয়ালস টু, এরপর T1 এর পরে ডাব্লিউ, ডাব্লিউ নাও, ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন। এটা কি হবে দেখি, এটা বলতে পারো কিনা? চিত্র দেখে বলো, চিন্তা এসিবি। ভাবনা করে বলো। ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ ছাড়া অন্য দুইটা বল হচ্ছে T1 T2, তাদের মধ্যবর্তী কোণ কি হবে? এসিবি। এসিবি। সি কোনটা? তাহলে সাইন এসিবি ইকুয়ালস টু T2 ডিভাইডেড বাই সাইন, এই যে T2 নিলাম, তাহলে T2 ছাড়া এসিই। আচ্ছা, এখন তোমাকে এখানে সি এ অংশের টান বের করতে বলছে, যে সি এ অংশ, তার মানে T1। আর যেটা দেখাইতে বলছে, এখানে কিন্তু আমাদের কোনো T2 নাই। তার মানে আমরা প্রথম দুইটা অংশ নিয়ে যদি ক্যালকুলেশন আগাই, তাহলে আমাদের প্রমাণটা আমাদের হয়ে যাবে, T1 এর মান আমরা বের করবো জাস্ট। তাহলে সুতরাং আমরা এখান থেকে প্রথম দুইটা অংশ নিব। T1 ডিভাইডেড বাই সাইন বিসিই ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন সি কোণ, এটা মাঝখানে যেটা ওইটাই মূলত কোণ মিন করে। তাহলে এ সি বি মানে হচ্ছে এই যে সি কোণ, এইটুকু। তাহলে আমরা শুধু সাইন সি তে চলে গেলাম। বা T1 ডিভাইডেড বাই সাইন, এখন এই যে বি সি ই কোণটা, এই কোণটা আমরা যদি এখন এক্সপেন্ড করে লিখতে চাই, তাহলে কি লেখা যাবে? এটা একটু চিন্তা করে দেখো। আমরা একটু আগে 71 করে কনসেপ্ট থেকে দেখলাম যে এটা হচ্ছে বিকোণ, এইটুকু হচ্ছে বিকোণ। যে কোনো একটা বস্তু আমাদের এই যে ভূমির দিকে যদি ক্রিয়া করে, তাহলে কিন্তু সোজা নিচের দিকে কিন্তু ক্রিয়া করতেছে। তার মানে এই সমান্তরাল যে রেখাটা, জিএইচ রেখা, এই রেখা থেকে তুমি চিন্তা করতে পারো এটা একটা লম্ব রেখা নিচের দিকে যাচ্ছে। তাহলে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এইটুকু হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমাদের বিসিই এই সম্পূর্ণটা কত ডিগ্রি হবে, কি হবে? বুঝতে হবে, এগুলা একটু বুঝে বলো। তাহলে বিসিই এই পুরাটা কি হবে? 90 ডিগ্রি প্লাস বি। 90 ডিগ্রি প্লাস বি, হ্যাঁ, গুড। তাহলে এটা হবে 90 ডিগ্রি প্লাস বি কোণ ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন সি। তাহলে তোমার T1 এর মানটা দরকার, লেখো T1 ইকুয়ালস টু, আচ্ছা আরেকটা লাইন লিখে নাও। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এটা যাচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক, এই জন্য এখানে প্লাস। বাট 90 ডিগ্রি হওয়ার কারণে সাইন হয়ে যাবে কস। তাহলে এটা হয়ে যাবে কস বি ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন সি। বা এখান থেকে আসবে T1 ইকুয়ালস টু ডাব্লিউ কস বি ডিভাইডেড বাই সাইন সি। ঠিক আছে, দেখো এটুকু বুঝতে পারলা কিনা।
কি নাহিদ, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জায়গায় আমাদের প্রমাণে কিন্তু এটা চায় নাই। প্রমাণে কি চাইছে? প্রমাণে চাইছে W b/4 c ক্ষেত্রফল c² + a² - b²। আমাদের আসছে কি? আমাদের আসছে W cos b / sin c। তাইলে আমাদের cos b ও রাখা যাবে না, sin c ও রাখা যাবে না, এগুলা চেঞ্জ করতে হবে, দূর করতে হবে, দূর করে এই জিনিসগুলো নিয়ে আসতে হবে। এখনই হলো তোমার ওই যে চিন্তা ভাবনাটা করতে হবে যে আমরা কিভাবে cos sin বাদ দিয়ে ওই জিনিসগুলো আনতে পারবো। তাহলে এটার জন্য আমাদের ত্রিকোণমিতিক হেল্প লাগবে। তুমি ফার্স্ট চিন্তা করো, এই যে cos b, মানে cos এর এমন কোনো ফর্মুলা আছে কিনা যে ফর্মুলার সাথে ত্রিভুজের বাহু বা কোণের সম্পর্ক আছে? আমরা এরকম কোনো ফর্মুলা পড়ছি? জি স্যার। ত্রিকোণমিতি 7.7 কোসাইন সূত্র ছিল না? জি স্যার। কোসাইন সূত্রে আমরা কি পড়ছি, যে আমরা জানি, তো এখানে কিন্তু সরাসরি আমাদের cos b যেটা, এটার ফর্মুলা কি লেখা যায়? a² + c² - b², কোন যেটা থাকে ওই বাহুটা বিয়োগ করি আমরা, ওই যে মনে রাখার যে কৌশলটা আমাদের ছিল, /2ac। এটা হচ্ছে আমাদের cos b এর ফর্মুলা। আর সাইন এর ফর্মুলাটা কি? দেখো, cos b এর ফর্মুলা থেকে কিন্তু ক্ষেত্রফল আসে নাই, তোমার এখানে প্রমাণের মধ্যে ক্ষেত্রফল আছে। তাহলে সাইন থেকে তোমার ক্ষেত্রফলটা আসবে। তাহলে ক্ষেত্রফলের সাথে, ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সাইনের সম্পর্কিত কোনো ফর্মুলা আছে? মনে আছে তোমাদের? আছে তো অবশ্যই, মনে আছে কিনা? জি স্যার। ক্ষেত্রফল = ½ তুমি যদি বাহু এবি নাও, মানে সাইন সি যদি নিতে চাও তাহলে নিতে হবে এবি সাইন সি। এটা ছিল ফর্মুলা। তাহলে cos b এর মানটা আমরা বসাবো, এখান থেকে সাইন সির মানটা আমাদের বের করতে হবে। সাইন সির মান হবে 2 ইন্টু ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল = ab সাইন সি। সুতরাং সাইন সি = 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এবি। তাহলে এই যে আমরা দুইটা মান পেয়ে গেলাম, cos b এর মান আর হলো সাইন সি এর মান। এখন এই দুইটা মান এক নঙ্গে বসাই দিলেই আমাদের প্রমাণটা চলে যাবে, হয়ে যাবে আর কি। তাহলে সুতরাং এক হতে পাই t1 = W cos b এর মান a² + c² - b²/2ac। আর নিচে হলো সাইন সি এর মান 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই এবি। তাহলে উপরে নিচে আমাদের এ ক্যান্সেল হয়ে যায়, এইটা এটা চলে যাবে, ইকুয়ালস টু W ইন্টু a² + c² - b² ডিভাইডেড বাই 2c ইন্টু, এটা উল্টে যাবে, b ডিভাইডেড বাই 2 ইন্টু ক্ষেত্রফল। তাহলে এখন যদি আমরা গুণ করে লিখি তাহলে উপরে আসতেছে WB ইন্টু a² + c² - b² ডিভাইডেড বাই 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। শেষ, এটা দেখাতে বলছে, আর সি আছে এখানে। পরের অঙ্কে যাব, বলো। জি স্যার। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা, উদাহরণ যেটা আছে এটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক। অনেকবার ইতিপূর্বে আসছে এবং সামনে আসার সম্ভাবনা আছে। এখানে বলছে কোন বিন্দুতে কার্যরত তিনটা বলের কথা বলছে, পি কিউ আর, তারা সাম্যাবস্থায় আছে। এখানে
ক্লিয়ারলি বলে দিচ্ছে এর সাম্যাবস্থায় আছে। আর যখনই তুমি দেখবা তিনটা বল সাম্যাবস্থায় আছে, তোমার মাথায় চলে আসবে লামির উপপাদ্য। তো এখানে লামির উপপাদ্যে লাগে কি, বল লাগে আর বলের মধ্যবর্তী কোণ লাগে। তাহলে বল তিনটা তো আছে, পি কিউ আর। কোণের ব্যাপারে এখানে আবার বলছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ পি এবং আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ। দেখাও যে এটা। তাহলে তোমাকে প্রথমে এটা চিত্র রাখতে হবে, একটা বিন্দুতে ক্রিয়ারত তিনটা বল তুমি দেখাও। নর্মালি আমরা আগে যেরকম দেখাইছি, আহ এটা একটা, এইটা একটা, আর ধরো এইটা একটা। এখানে যেহেতু বলছে দ্বিগুণ হবে একটা আরেকটার, তাহলে সাপোজ ও বিন্দুতে ক্রিয়ারত একটা বল হচ্ছে পি বল, একটা হচ্ছে কিউ বল, আর একটা হচ্ছে আর বল। আমাদের বলছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ পি এবং আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণটা নির্ভর করতেছে পি এবং আর এর মধ্যবর্তী কোণের উপর। তাহলে তুমি পি এবং আর এর মধ্যবর্তী কোণ যেটা ধরবা, পি এবং কিউ এর মধ্যবর্তী তার ডাবল ধরতে হবে, টু ইন্টু সেটা ধরতে হবে। তাহলে আমরা পি এবং আর এর মধ্যবর্তী কোণ ধরি আলফা। এই জন্য চিত্র আঁকার সময় অনুমান করে ধরো এটা যতটুকু নিচ্ছে এটা তার ডাবলটা নেওয়া হয়েছে। তাহলে পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে তোমার এই কোণটা, এইটা ধরতে হবে হচ্ছে টু আলফা। আর এটা যদি আলফা হয়, এটা যদি টু আলফা হয়, এখানে টোটাল তিনটা কোণ মিলে আছে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটা কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি মাইনাস কত আলফা হবে বলো? 3 আলফা স্যার। 3 আলফা। আচ্ছা, তাহলে আমরা কিভাবে অঙ্কটা শুরু করব? তোমার তিনটা বল সাম্যাবস্থায় আছে, এটা প্রশ্নে দেওয়াই আছে, নতুন করে আর লেখার প্রয়োজন নাই। তাহলে যেই জায়গাটা তোমার লজিক ব্যবহার করতে হবে ওই জায়গা থেকে শুরু করে। মনে করি পি ও কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। সুতরাং সরি, পি এবং কিউ না, তোমাকে ধরতে হবে পি এবং আর। আচ্ছা, এই কিউটার সাথে আবার গোলাই ফেলো না, এটা হচ্ছে বল, এটা বাই এই পাশে। সুতরাং পি ও কিউ এর মধ্যবর্তী কোণ টু আলফা এবং কিউ ও আর এর মধ্যবর্তী কোণ 360 ডিগ্রি মাইনাস 3 আলফা। আচ্ছা, এখন যেহেতু বলগুলা সাম্যাবস্থায় আছে, তো যেহেতু বলত্রয় সাম্যাবস্থায় রয়েছে, সুতরাং লামির উপপাদ্য অনুযায়ী আমরা প্রথমে পি বলটা নেই, পি ডিভাইডেড বাই সাইন। বলো, এখন তোমাদের বলতে হবে পি ডিভাইডেড বাই সাইন কি নিব, চিত্র দেখে দেখে বলো। 360 ডিগ্রি মাইনাস 3 আলফা। 360 ডিগ্রি মাইনাস 3 আলফা, হ্যাঁ। 360 ডিগ্রি মাইনাস 3 আলফা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সাইন, 9 আলফা। সাইন শুধু আলফা, এই যে পি এবং আর এর মধ্যবর্তী কোণ, ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন, সাইন কি হবে? 2 আলফা। 2 আলফা, হ্যাঁ। এখান থেকে আমাদের ওই যে যে জিনিসটা প্রমাণ করতে বলছে ওইটা আমরা নিয়ে আসবো। তাহলে প্রথমে এই জায়গাতে যতটুকু সিম্পলিফাই করা যায় সিম্পলিফাই করে নিতে হবে। তাহলে এখানে পি ডিভাইডেড বাই সাইন 360 ডিগ্রি মাইনাস 3 আলফা হলো থিটা। তাহলে এটা চলে যাচ্ছে হলো চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে সাইন হচ্ছে ঋণাত্মক, তাহলে মাইনাস সাইন 3 আলফা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই, এখানে আর কিছু করা যাবে না, ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন 2 আলফা, মানে সাইন 2 থিটার ফর্মুলা, 2 সাইন থিটা কস থিটা।
আচ্ছা, তাহলে এটাকে যেহেতু ভাঙাইছি, আমরা এখানে সাইন থ্রি আলফার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। এটা অ্যাপ্লাই করে দিতে হবে। সাইন থ্রি থিটার ফর্মুলার অল্প কয়েকটা ব্যবহার আছে, তার মধ্যে এখানে একটা। তাহলে সাইন থ্রি থিটার ফর্মুলা হচ্ছে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা, সামনে মাইনাস আছে, তাহলে চিহ্ন উল্টে যাবে। তাহলে আমাদের হবে মাইনাস থ্রি সাইন আলফা মাইনাসে মাইনাসে প্লাস ফোর সাইন কিউব আলফা ইকুয়ালস টু কিউ বাই সাইন আলফা ইকুয়ালস টু আর বাই টু সাইন আলফা কজ আলফা। পুরা ইকুয়েশন থেকে বা সম্পর্কটা থেকে আমরা সাইন আলফা ইলিমিনেট করে দিতে পারি, যেহেতু সবগুলাতে সাইন আলফা আছে। তাহলে পি ডিভাইডেড বাই এখান থেকে সাইন আলফা গেলে থাকবে মাইনাস থ্রি, প্লাস এখান থেকে সাইন আলফা গেলে থাকবে ফোর সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ওয়ান ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই টু কজ আলফা। এখন এটাকে দিয়ে রাখো ইকুয়েশন নাম্বার ওয়ান। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমাদের প্রমাণে কি চাইছে ওইদিকে একটু দেখতে হবে। আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ ইন্টু কিউ মাইনাস পি। তাহলে আমরা যদি দেখো, প্রথমে আমরা এই যে প্রথম দুইটা অংশ, এই দুইটা অংশ নিয়ে আমাদের বইতে যে নিয়মটা ফলো করা হয়েছে, যে ক্যালকুলেশনের ধারাবাহিকতা ফলো করা হয়েছে, যে এই দুইটা অংশ নিয়ে আমরা হলো কজ এর মানটা বের করব, কজ আলফার মান বের করব। তারপরে দ্বিতীয় আর তৃতীয় অংশ নিয়ে সেখানে ওই মানটা বসাই দিয়ে আমাদের প্রমাণ চলে আসবে। তাহলে এক নং এর প্রথম ও দ্বিতীয় অংশ থেকে পাই, এক নং এর প্রথম ও দ্বিতীয় অংশ থেকে পাই। আচ্ছা, আমাদের ক্লাসটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে এখন। ডিসকানেক্ট হয়ে গেলে আমি তোমাদের আবার জয়েনিং লিংক দিচ্ছি, তোমরা জয়েন করে ফেলবা দ্রুত।